এর বদলা যে কিভাবে নিতে হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। এবার বলুন ভাই সাহেব, আপনার চক্রান্তের অর্থ কি? তুমি আমার কাজের কৈফিয়ত চাইতে এসেছো হচ্ছে না মাহমুদ? হ্যাঁ, বলুন আমার বড় ভাইকে নির্মম ভাবে হত্যা করেছেন, কি অপরাধ ছিল তার? বলুন, জবাব দে। কোনো কাজের কৈফিয়ত তার ফাদার কাছে দিতে মোটেই রাজি নয়। তবে এখান থেকে চলে যাও। না, আমি যাব না। আমি জানি এই মস্তদের লোভে আপনার বিবেক শক্তি হারিয়ে ফেলেছে, তাই নিজের ভাইকে হত্যা করে এই মস্ততে বসার পথ মুক্ত করে নিয়েছে। তা কোনোদিন ভেবে দেখেননি ভাই সাহেব? আমি বেঁচে থাকলে আপনার আশা কোনোদিন পূর্ণ হবে না ভাই সাহেব। আপনার আছেন মাহমুদ, কারণ সে আবার চলার পথে কাটা হয়ে দাঁড়াবে, তাকে আমি কবরে পাঠানোর ব্যবস্থা করব। সে ভয় আমার নেই করে ভাই সাহেব। আমার এই আগ্রাপুরের বোঝারা যেই দিন প্রশংসা আগাদের দিকে অন্তর ছিল, তার পক্ষে দুনিয়াতে ফিরে দেওয়ার কোন সীমা ছাড়িয়ে জানা হচ্ছেন মামুন। আর পরিবার ফোন কর, তা তোমাকে আমি এখনই বুঝিয়ে দেবো মাধব, তুমি আমার বিরুদ্ধে বিদ্রোহী করতে চাও, সেই সুযোগ তোমাকে আর দেওয়া যাবে না ভাইছে। বড় ভাইয়ের মৃত্যুতে আমার বুকের পাথরটা ভেঙে চুরমার হয়ে গেছে, তাই আজ আমি তোমাকে বুঝে যাচ্ছি বড় ভাইকে হত্যা করে যে অপরাধ আপনি করেছে, সেই দিন প্রজাদের প্রতিবাদ জমা করতেই হবে। আর যদি না দেয় তাহলে সেদিন আপনাকে কোনোদিন ভাই বলে স্বীকার করবো না। আমি চাপ দিয়ে তোর পেটের চামড়া তুলে দেবো ভাই, এখনই তোর পেটের চামড়া তুলে দেবো। ভুল করে করলি মহাপাপ, লোভের নিশায় ভুল করে তুই করলি মহাপাপ। ভুল করে তুই করলি মহাপাপ। জবান সামনে কথা রাখবো কি মহলে দাঁড়িয়ে কথা বলছো? তাই তো তোমার মহল ছেড়ে আমি চলে যাচ্ছি না দিশা, কারণ
নাদিল সারাই নবাব মহল আজ দুদকে যে পরিণত হয়ে গেছে। তাই এই অন্ধকার দুদক ছেড়ে আমি আলোর সন্ধানে চলে যাচ্ছি। আলোর সন্ধানে ভাবে তুমি ভুল করে তো করলে ভুল কর ফকিরের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি আপনাকে বলে যাচ্ছি, এই বস্তু বেলুম আপনি যে ভুল করেছেন, এই ভুল আপনার ভাঙ্গা যাবে ভাই সাহেব। সেই দিন এই মসনদ টিকে থাকবে, থাকবে না শুধু নাদির শাহ, থাকবে না শুধু নাদির শাহ। বুঝতে বলছেন মামুদ, চলে যাওয়ার পূর্বেই তখন আপনার আমি কবরে আস্তনা পরিণত করেই ছাড়বো। তবেই আমার নবাব নাদির শাহ। রাজবাড়িতে নাকি মেহমান আসবে, তাই রাজারা নাচ গানের আয়োজন করেছে। এদিকে রাজার হুকুম, ভাবি সাহেবকে ফুলের মালা দিতে হবে, কিন্তু এই ফুল দিয়ে মালা গাঁথতে কি চলে? আমি জিজ্ঞেস করে ভাবি সাহেবকে বলবো মেহমানদের কপাল মন্দ, তাই আমি ভালো মালা দিতে পারবো না। যাকে আজ না হয় এই আনন্দ দিনে আমি মনের সুখে একটা গান গাই। যেহেতু আমার মন উতলা, আর ভালো লাগছে না, প্রেমের জ্বালা বড় জ্বালা। ওরে আইলে দারুণ ফাগুন রে, ওরে লাগলো মনে আগুন রে, ওরে একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। আইলে আগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না।
লাগে না। দেখে মনে হচ্ছে একেবারে আসমানটা হই। আচ্ছা আসিস হাম কবুল নাহি দেখি। আচ্ছা তোমার নাম क्या? আমার নাম ছকিনা। সকিনা, বহুত আচ্ছা বহুত আচ্ছা। তোমার বাড়ি কোথায়? এ আপনি শোনো কি প্রয়োজন আছে? আছে প্যারি প্রয়োজন আছে, কারণ আমি ভাবতে পারিনি এমন পাওয়া যায় हम कभी नहीं देखी। चलो प्यारी, জীবন ভর বহুত আওরাত দেখেছি, কিন্তু তোমার মতো খুবসুরত और सुंदर हम कभी नहीं देखा। তাই তোমাকে আমি কি করবে তুমি? রাজধানীতে নিয়ে যাবো। শয়তান, একবার কথা উচ্চারণ করলে তোমার পাবো না, দাঁতগুলো আমি ভেঙে দেবো। লাভের কর্মচারীর সঙ্গে কিভাবে যে কথা বলতে হয় তাই বুঝি তুমি শিখলে। হ্যাঁ শিখেছি, তোমার মতন বিদেশি জানাকে কিভাবে সম্মান করতে হয় তা আমার ভালো করে জানা আছে। তাই বলছি এখান থেকে ভালোই ভালো বিদায় হও, নইলে এই যুদ্ধ মেরে তোমাকে সম্মান দেখাতে বাধ্য হবো। সামান্য এজাক আহমদ সিপাহী, আমি সিপাহী জালিম খান, তোমাকে কিভাবে জবাব দিতে হবে তা আমার ভালো করে এগোবেন না, এগোবেন না বলছি, এগোবেন না। না, ছেড়ে দাও, যাবে না শয়তান। চলে আসো সুন্দরী, তারপর দেখতে পারবে জালিম খানকে চাহে মর। এসো, চলে এসো, না, আমি যাবো না, ছেড়ে দাও, চলে এসো। আমাকে চাও বললে তবে দেখে ভাবি পাচ্ছি আমি এখন তোর ইজ্জত করলে আমার রাজ্য দেবো। এসো না, আমি যাবো না, আমি যাবো না, বলছি, না, এসো। না, ছেড়ে দে। তোমাকে মা বোনের ইজ্জত লুটে নেবার শিক্ষা কে দিয়েছে? বলো, জবাব দাও। আশার করবে বিকাল হবে। না, আমি যাব না। শুনেছি রাজবাড়িতে তুমি মেহমান হয়ে এসেছো। তোমরা যে এত অমানুষ তা তো আমার জানা ছিল না। বলো, জবাব দাও শয়তান। তুমি আমাদের কিছু মা বোনদের ইজ্জত লুটে নেওয়ার জন্য শুধু আগ্রাপুর থেকে ইন্দ্রপুরে এসেছো? ভাই না, সেই সুযোগ কোনোদিন তোমাকে দেওয়া হবে না। ইন্দ্রপুরের মেয়েরা গরিব হতে পারে, কিন্তু ভীতু দুর্বল নয়। আমাদের দিকে হাত বাড়ালে আমরা সবাই মিলে কালনাগিনী রূপ নিয়ে তোমাদের সঙ্গে মোকাবেলা করে তোমাদের ওই কামনা আর বিষ দাঁতগুলো ভেঙে গুঁড়িয়ে দেবো। আর করতে চাপকে তোদের পিঠে খাল তোলে কোচবির বাচ্চা। তোমার স্বাস্থ্য কম নয়, জালিমকার কাছে এসে তো অস্ত্র ধরতে তবে যে তোমাকে জীবনটা কোরবান দিতে হবে। আমার চোখের সামনে আমাদের মা বোনের ইজ্জত
কবরে পাঠিয়ে নারীর নির্যাতনের প্রতিশোধ দেব। তবে তাই হোক, দেখি কার বাহুতে বাধা। ভাইজান, ভাইজান, ওই শয়তান আমাকে। সে আমি বুঝতে পেরেছি। আর আমি লম্পটটাকে বুঝিয়ে দিয়ে আসি, এটা তাদের আগ্রহের মাটি নয়, এটা হচ্ছে সে অন্ধপুর। তাই তাদের মা বোনের ইজ্জত দিচ্ছে, আমাদের মা বোনের ইজ্জত অধিক ঊর্ধ্বে। আমি তাই যাচ্ছি ভাইজান, তুমি তোমার মেহমানকে বলে দিও সে যেন ভালো ভালো দেশে ফিরে যায়। তাছাড়া এই দেশের রক্ষাতে তাকে আমি জীবন্ত কবর দিব, জানত কবর দিব। আই বিজয়া, শোনো, ভদ্রবেশী শয়তান, মেহমান হয়ে এসেছো, মেহমানের মতো হয়েই থাকো, নইলে দেশে ফিরে যাওয়ার সৌভাগ্য কোনদিন তোমার হবে না, কোনদিন তোমার হবে না। সামান্য ওরা তোমাকে বাচ্চা করবে, আমি চরম প্রতিশোধ দেব। শেষ কথা তোমার পাবে না। নবগ্রহ থেকে পাঠিয়েছে রাজকুমার আদায় করার জন্য। অসম্ভব, সামান্য প্রজাদের ভয়ে আমাকে পিছিয়ে গেলে চলবে না। যারা আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে তাদেরকে আমি তাহলে মাথা দিয়ে দেশে ফিরে যেতে হবে না। আমরা যেমন সমস্ত হ্যালো, আমরা তোমাদের আমরা তোমাকে জবাই করতে বাধ্য হব। হুঁশিয়ার থাকে, হ্যালো, কর্মচারীদের দেখছি একেবারে আলাদা কায়দা বলতে কিছুই নেই। আগে এই কাদগুলোকে শাস্তা করে, তারপর তামাম ইন্দ্রপুরকেই আমি এক রাতের মধ্যেই কবরের আস্তায় পরিণত করব। তবে বৃথা